এই নির্বাচনের সময় তারা সেখানে কাজ করেছিলেন, ছাত্রলীগের কর্মী হিসাবেই সেখানে কাজ করেছিলেন। শুধু ছাত্রলীগের কর্মী না, শামসুল হকের নির্বাচনে তো সকলেই কাজ করেছিল, যারা ছাত্রলীগ বা অন্য কিছুর মধ্যে ছিল না তারাও সেখানে কাজ করেছিল। তা এখন তারপরে যেটা তাকে দেখেছিলাম অনেক মিটিংয়ে, আগেকার দিনে যে মিটিংগুলো হতো সেই মিটিংগুলো তো অধিকাংশই হতো ছাত্রদের মিটিং হতো ঢাকা ইউনিভার্সিটির সেই আমগাছতলায়, আর মিটিংয়ের জায়গা একটা ছিল আরমানিটোলায়, আর একটা বড় আরও মিটিং পরের দিকে যেটা জায়গা আরমানিটোলা থেকে এসে পুরনো পল্টনের মাঠে হতো। তো এইসব জায়গায় তো আমি যেতাম মিটিংয়ে, কেন আমি তো তখন নতুন 50 সালে আসার পর থেকে এদেশের কিছু জানতাম না, সেই জন্যে এদেশের অবস্থা জানার জন্যে, এবং যেহেতু রাজনৈতিক কিছু চিন্তা ছিল, বা আমি নিজের ছাত্র রাজনীতি করিনি, কিন্তু রাজনীতির বিষয়ে জানার জন্যে, দেশে কি হচ্ছে এই দেশে সেটা জানার জন্যে যেতাম, এবং সেই সময় দেখতাম যে এদেরকে যে সমস্ত মিটিংয়ে এসব মিছিলে দেখতাম। তারপর যেটা এলো 1954 সালের যে নির্বাচন, যাই হোক 54 নির্বাচন যখন এলো তখন নির্বাচনকে কেন্দ্র করে তো অনেক রকম তৎপরতা শুরু হলো, এবং সেই সময়ে মুসলিম লীগ তো স্বাভাবিকভাবেই সবগুলো আসনে তারা সিট দিল, এবং যুক্তফ্রন্টও সব জায়গায় সিট দিল। তো নুরুল আমিন সাহেব দাঁড়ালেন তার এলাকায়, এবং সেই নুরুল আমিন সাহেবের এলাকায় যুক্তফ্রন্ট থেকে দাঁড় করানো হলো খালেক নওয়াজ সাহেবকে। খালেক নওয়াজ সাহেবকে দাঁড় করানো হলো এই জন্যে যে উনি ওই এলাকায় তো পরিচিত ছিলেন, এবং তার একটা মোটামুটি একটা লোকের ধারণা তার সম্পর্কে ভালো ছিল। একজন ছাত্রলীগের অল্প বয়স্ক কর্মী হলেও তাকে যে দাঁড় করানো হলো এর কারণ ছিল যে তার সম্বন্ধে রাজনৈতিক মহলে ধারণা খুব ভালো ছিল। ভাষা আন্দোলনের প্রথম বিস্ফোরণ ছিল 1948 সালের 11ই মার্চ। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে এদিন সমগ্র পূর্ব পাকিস্তানে পালিত হয় হরতাল। ঢাকায় হরতাল সফল করতে সর্বাত্মক চেষ্টা করেন খালেক নওয়াজ। সঙ্গীদের সাথে নিয়ে রাজপথে পিকেটিং করেন তিনি। এ সময় তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের হাতে আটক হন শেখ মুজিবুর রহমান। তাদের দুজনকেই একটি জিপে করে পাঠানো হয় কেন্দ্রীয় কারাগারে। সেখানে খালেক নওয়াজের উপর চালানো হয় অমানসিক নির্যাতন। 1952 সালের 26শে জানুয়ারি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন ঢাকার পল্টন ময়দানে এক জনসভায় ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এর প্রতিবাদে 30শে জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রভাষা কর্ম পরিষদের আহ্বানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পূর্ণ ধর্মঘট ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সভার সভাপতিত্ব করেন খালেক নওয়াজ খান। 1952 সালের 21শে ফেব্রুয়ারি পূর্ববঙ্গের আইনসভার প্রথম বাজেট অধিবেশন শুরু। সে কথা মাথায় রেখেই 21শে ফেব্রুয়ারিতে প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। পূর্ববঙ্গের তরুণদের এই ভাষা আন্দোলন স্বাধীনতা আন্দোলনের দিকে মোড় নিচ্ছে দেখে ভয়ে 20শে ফেব্রুয়ারি 144 ধারা জারি করে শাসক গোষ্ঠী। কিন্তু পরদিন 21শে ফেব্রুয়ারি আন্দোলনকারীরা জড়ো হন আমতলায়, ভেঙে ফেলেন শাসনের শৃঙ্খল। শুরু হয় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ। ভাষার জন্য এই লড়াইয়ে শেষ পর্যন্ত ছাত্রছাত্রীদের এক কাতারে এসে দাঁড়ায় সাধারণ কর্মচারী আর পথচারীরাও। এ আন্দোলন রূপ নেয় গণ আন্দোলনে। আতঙ্কিত হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। তাদের নির্দেশেই সেদিন পুলিশ গুলি চালায় নির্বিচারে। নিরস্ত্র শিক্ষার্থীদের সঙ্গে মারা যান অনেক নাম না জানা মানুষ। রাষ্ট্রভাষা আন্দোলন এই ঘটনাকে কেন্দ্র করে 28শে ফেব্রুয়ারি ঢাকা গ্যাজেটে 9 ছাত্রনেতার বিরুদ্ধে জারি করা হয় হুলিয়া। এদের মধ্যে ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সম্পাদক ও পরে ছাত্রলীগের সভাপতি খালেক নওয়াজ খান ছিলেন অন্যতম। রাষ্ট্রভাষা আন্দোলনে অত্যন্ত সক্রিয় নেতৃত্বের জন্য খালেক নওয়াজ খানকে তিনবার কারাবরণ করতে হয়।
1952 সালের জুলাই মাসে খালেক নওয়াজ খান যখন কারাগারে, তখন শেখ মুজিবুর রহমান একটি চিঠি লেখেন খালেক নওয়াজের মায়ের কাছে। সেখানে তিনি লেখেন, আম্মা, আপনার ছেলে খালেক নওয়াজ আজ জেলখানায়। এতে দুঃখ করার কারণ নাই। আমিও দীর্ঘ 2.5 বছর কারাগারে কাটাতে বাধ্য হয়েছি। দেশের ও জনগণের দুঃখ দুর্দশা দূর করার জন্যই সে আজ জেলখানায়। দুঃখ না করে গৌরব করাই আপনার কর্তব্য। যদি কোনো কিছুর দরকার হয় তবে আমায় জানাতে ভুলবেন না। আমি আপনার ছেলের মতো। খালেক নওয়াজ ভালো আছে, জেলখানা থেকেই পরীক্ষা দিচ্ছে। সে মাওলানা ভাসানী সাহেবের সাথে আছে। আপনার স্নেহের শেখ মুজিবুর রহমান। তিনি ছিলেন একজন বাঁচা সৈনিক, সেই হিসাবেও তাকে আমরা জানতাম। আমার এখনো স্পষ্ট মনে পড়ছে, আমি তখন ঢাকা ইউনিভার্সিটির বাংলার টিচার। বাঁচার এগেনস্টে নুরুল আমিনের অবস্থানকে আমরা মানি না। কাজেই নুরুল আমিন মুর্দাবাদ, নুরুল আমিন মুর্দাবাদ। তারপরেই তাকে জেলখানায় নিয়ে যাওয়া হলো। তুমুল আন্দোলন চারদিকে, কাজে জেলখানায় তাকে ধরে রাখা যেন না। রাষ্ট্রভাষা আন্দোলনে সফল নেতৃত্বের পর 1954 সালের ঐতিহাসিক নির্বাচনে মুসলিম লীগের পরাজয় ঘটে খালেক নওয়াজের হাতে। যুক্তফ্রন্টের প্রার্থী হিসেবে 27 বছর বয়সী খালেক নওয়াজ তদানীন্তন পূর্ব পাকিস্তান মুসলিম লীগের সভাপতি ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নুরুল আমিনকে ময়মনসিংহ জেলার নান্দাইল নির্বাচনী এলাকায় শোচনীয়ভাবে পরাজিত করেন। 52 সালের ভাষা আন্দোলনের পরে এই 54 সালে যখন পূর্ব বাংলার সাধারণ নির্বাচন এলো, তখন সেই 21শে ফেব্রুয়ারির ঘটনা বা 21শে ফেব্রুয়ারির দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য 21 দফা প্রণীত হলো। তখন কিন্তু আওয়ামী লীগও প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং আওয়ামী লীগের ময়মনসিংহতে যে কাউন্সিল অধিবেশন হয়েছিল, সেখানে 21 দফার ভিত্তিতে যুক্তফ্রন্ট গঠন করার একটি সিদ্ধান্ত গৃহীত হয় এবং পরবর্তীকালে সেই যুক্তফ্রন্ট গঠিত হলো 54 নির্বাচনের আগে। শেরে বাংলা একে ফজলুল হক, আওয়ামী লীগ নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং আওয়ামী লীগ সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এই 3 জনের নেতৃত্বে 21 দফার ভিত্তিতে গঠিত হলো যুক্তফ্রন্ট। এবং এই যুক্তফ্রন্ট থেকে খালেক নওয়াজ খানকে নুরুল আমিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্য ময়মনসিংহ জেলার নান্দাইল যে কেন্দ্র, সেখান থেকে তাকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নির্বাচন করার জন্য তাকে নমিনেশন দেওয়া হলো। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কিন্তু সদল বলে খালেক নওয়াজ খানের সমর্থনে এবং নুরুল আমিনের বিরোধিতা করার জন্য তারা নান্দাইল গেছেন এবং নির্বাচনী প্রচার কার্য তারা চালিয়েছেন। এবং এটাও বলা উচিত যে এই নান্দাইলের নির্বাচনটা মুসলিম লীগের জন্য যেমন যুক্তফ্রন্টের জন্য তেমনি একটা প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়ায়। সেই জন্য যুক্তফ্রন্টের 3 জন নেতা, শেরে বাংলায় একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, নির্বাচনের আগে তারা 3 জনই নান্দাইলে গেছেন এবং 3 জনই খালেক নওয়াজ খানের পক্ষে সেখানে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এবং নির্বাচন যেদিন হলো, এটা একটা আশাতীত ব্যাপার ছিল যে একটা ক্ষমতাসীন দলের মুসলিম লীগ যারা পাকিস্তান আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদের যে প্রধানমন্ত্রী নুরুল আমিন, তাকে একজন ছাত্রনেতা খালেক নওয়াজ খান পরাজিত করলেন এবং খালেক নওয়াজ খানের কাছে নুরুল আমিন শোচনীয়ভাবে পরাজিত হন। এবং আমার এখনও মনে আছে সে সংবাদ যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসে পৌঁছয়, আমরা সেই রাতেই শোভাযাত্রা করে সেই হাটখোলায় শেরে বাংলার বাড়িতে গিয়েছিলাম এই খবর জানাবার জন্য। এবং শেরে বাংলা সেই ঘুম থেকে উঠে নিচে এসে বললেন যে কি ব্যাপার, তোমরা কি চাও? তা আমরা বললাম যে খালেক নওয়াজ খান তো জিতেছে, নুরুল আমিন হেরে গেছে। শেরে বাংলা আমাদের কথার বিশেষ গুরুত্ব দিলেন না, বলে ও যে হারবে সেটা তো আমি আগেই জানতাম, এটার জন্য তোমরা এত রাত্রে কেন আইছো? যাও যাও হলে যাও, গিয়া ঘুমাও। এবং শেরে বাংলার এই যে একটা দৃঢ় বিশ্বাস ছিল যে খালেক নওয়াজ খানের কাছে নুরুল আমিন হারবে, এবং এই পরাজয়ের খবর শুনে শেরে বাংলা একটুও বিস্মিত হলেন না, বরঞ্চ এটা আমাদের বিস্মিত করলো যে এত বড় একটা খবর এত সহজভাবে তিনি গ্রহণ করলেন। ভিক্টরি 3 ঘোড়ার গাড়ি দিয়া তাকে ঢাকা শহর ঘোরানো হইল।
নুরুল আমিন পরাজিত করেছে। এবং নুরুল আমিনের পরাজয়ের মধ্য দিয়ে পূর্ব বাংলার মাটি থেকে মুসলিম লীগকে চিরতরে উৎখাত করলেন। পরবর্তীকালে এইটা নিয়ে কিন্তু খালেক নওয়াজ খানকে আমরা খুব যে একটা অহংকারী বা একটা দাম্ভিকতা তেমন কিছু আমরা দেখিনি। রাজনৈতিক অঙ্গনের এই ঐতিহাসিক বিজয় বেশ গুরুত্বের সঙ্গে ছাপা হয় দেশি বিদেশি শীর্ষ দৈনিকের প্রথম পাতায়। তাকে নির্বাচনে পরাভূত করছেন খালেক নওয়াজ। খালেক নওয়াজ ব্যক্তি খালেক নওয়াজ না, খালেক নওয়াজ তদ্দিনে প্রতীকী খালেক নওয়াজ হয়ে গেছেন। তা না হলে আবার তখনকার দিনের যেটাকে আমরা বলবো ওয়ার্ল্ড মিডিয়া, বিশ্বের নানান দেশের পত্রপত্রিকায় নুরুল আমিনের এই পতনটাকে তুলে ধরার জন্য খালেক নওয়াজ আরও উজ্জ্বলিত হয়ে ওঠে। আর খালেক নওয়াজ ততদিনে আমি বলবো যে আমাদের বন্ধু খালেক নওয়াজ তখন বিশ্ব মানচিত্রে ঠাঁই করে নিয়েছে। নুরুল আমিন যখন রাষ্ট্রভাষা হিসেবে অযৌক্তিকভাবে উর্দুকেই সমর্থন দিলেন, তখন ক্ষমতাধর নুরুল আমিনকে নির্বাচনে হারিয়ে দেওয়ার পণ খালেক নওয়াজ করেছিলেন 48 সালেই। মেইন দাবা হচ্ছে মুসলিম লীগকে নির্বাচনের মাধ্যমে খতম করতে হবে এবং তাদের নেতা নুরুল আমিন নেতৃত্বে গুলি হয়েছে পূর্ব বাংলায়, পূর্ব পাকিস্তানে, এবং নাজিমউদ্দিন ছিল কেন্দ্রে, খাজা নাজিমউদ্দিন। এই মুসলিম লীগ ক্ষমতা এবং তার নেতাদের পরাজিত করতে হবে। খালেক নওয়াজের সংগঠন গড়ে তোলার ক্ষমতা বা একটা আদর্শবাদের প্রতি যে তার আস্থা এবং আনকম্প্রোমাইজিং আস্থা, এটা এত বিশাল আকারে ছিল এবং তৃণমূল পর্যায় পর্যন্ত তার ও ধরনের যোগাযোগ যদি না থাকতো তাহলে নুরুল আমিনকে সব পরাভূত করে কি করে? নুরুল আমিন যিনি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী, সেই নুরুল আমিন তাকে পরাভূত করছেন নান্দাইলে গিয়ে। এবং এই নুরুল আমিন সাহেবকে তো আমি একসময় আনন্দমোহন কলেজের ছাত্র ছিলাম, ময়মনসিংহ জিএস স্কুলের ছাত্র ছিলাম। সেই সময় নুরুল আমিন সাহেব ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তা প্রতিপত্তি না থাকলে তো ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান হওয়া যায় না। তা নান্দাইলের যে সন্তান, তিনি অ্যাডভোকেট ছিলেন, ওকালতি করতেন। নান্দাইলের যিনি উকিল হিসাবে নাম করা, নান্দাইলের যিনি ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান যিনি হতে পারেন, পরবর্তীকালে তিনি পুরো পাকিস্তান সরকারের আস্থাভাজন হয়ে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী যিনি হতে পারেন, তার প্রভাব প্রতিপত্তি কতটা থাকতে পারে, তাকে কন্টেস্ট করার জন্য এই যে আওয়ামী লীগ বা যুক্ত ফ্রন্ট, একটা ছাত্র তাকে নমিনেশন দেয় কী করে? যদি না তার সেই গুণ, সেই সাংগঠনিক গুণ বা তৃণমূল পর্যায় পর্যন্ত মানুষের সঙ্গে তার ঘনিষ্ঠতা, সুখে দুঃখে তাদের সঙ্গে বসবাস, এটা যদি না থাকে। উনি বাইতে আইসে যেবেলা নির্বাচন করে, উনি সৌরভী সাহেব আইসুন, ভোগ সাহেব আইসুন, রোহিত বিয়া সাহেব আইসুন। এরপরে তো খাওয়া দাওয়া করিয়া গিয়া নান্দাইলের পাশে দেয়া বড় বিল, এই বিল মিটিং করছে। মিটিং করলে পরে এই বিল বড়ি আছে মানুষে বড়ি গেলে গা এই আপনার এই নুরুল আমিনের একটা মিটিং আইসে, মিছিল আইসে উত্তর পশ্চিম বাইতে আয়া খুব বাজাইতেছে, যারা এই সব মানুষ এই মিছিলে দৌড়াই লেগে গেছে। দৌড়াই নেই নান্দাল করে ফাড়ার মাঝে তুলছে, নিয়ে তুললে নেয়া তো আর হেরার বাইরে হয়েছে না। এরপরে এদের মহবুব সিং তো আইসে বাইতে আয়া আমরা লগে গ্রামের লগে মানুষের লগে মুরব্বীরা আসিন, তারা ডাকি আনছে, আন্নে খুব আলাপ সালাপ ভালো আলাপ সালাপ করছে। বলে তো আমরা শুরু যে বড় বড় নেতারা আসছে, যে বঙ্গবন্ধু সবাইছেন, এরকম সৌরদি সবাইছেন, হক সবাইছেন, ফজলুল হক সবাইছেন, রফিক বুইয়া সবাইছেন, এরকম দেশের বড় বড় নেতারা এখানে আইসে। তখন আমরা এই জায়গার মধ্যে নাইয়া দেখছি আর কি, এই ঘাটটা তখনকালীনও ফাঁকা ছিল, এরকম পুলিশ এরকম ভর্তি রয়েছে এই জায়গাটায়, ওখানে বাড়িটাই পুরাটা পুলিশে ভর্তি রয়েছে। হ্যাঁ, আর উনি আসলে খুব নিঃস্বার্থবাদী লোক ছিলেন, উলামায়ে কেরামের অনেক ইজ্জত করতেন। আর এই সময় আপনার বিমানের দ্বারাই মানুষে হজ করতো না, এরকম ফান্নিয়া জাল দিয়ে হজ করতো। তখন এই এলাকার ভিতরে যত মানুষে হজ করতো তখন এরকম হজের যাত্রীরা উনি আসলে বাউসাও করিয়া দিয়া দিতেন, হজের সফরে যাইতো মানুষ।
সংসদ সদস্য থাকা অবস্থায় তদানীন্তন পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ছিলেন তিনি। এছাড়া সংসদীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটির সদস্য হিসেবেও খালেক নওয়াজ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সৎ ও